আজকের প্রথম প্রশ্ন বলছে রামের আয় শ্যামের থেকে 20% বেশি। তার মানে কি? শ্যামের আয় যদি হয় 100 টাকা, রামের আয় হয়ে যাবে 120 টাকা। 20% বেশি মানে একজনের 100 হলে আরেকজনের 120। আমাকে বের করতে বলছে শ্যামের আয় রামের থেকে কত শতাংশ কম। তাহলে শ্যামের আয়টা রামের থেকে কত কম? 20 কম। আচ্ছা, কার থেকে 20 কম? দেখো কার সঙ্গে তুলনা করতে বলছে, রামের। এর কথাটা যার সাথে থাকবে সেটা কিন্তু নিচে নিব আমরা, ঠিক আছে? তার মানে রাম তো 120, 120 নিচে কিন্তু তাহলে 100তে কত কম? 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বের হয়ে যায়। শূন্য শূন্য কাটা 6, 3 দুগুণে 6, 50। তার মানে 50/3। এটাকে যদি ভাগ করি 3 ষোলো 48, থাকলো 2, 2/3। এত পার্সেন্ট কম। অপশন ই আমাদের আনসার। তো এরকম প্রশ্নে একটা জিনিস তোমরা শুধু মনে রাখবে, ঠিক আছে? এখানে বলছে 20% বেশি, তার মানে একজনের যদি হয় 100, আরেকজনের 120। তাহলে কত কম? 20 কম। এই যে নিচে আমরা কাকে নিব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিচে কাকে নিব? দেখো 100কে কখনোই নিচে নিব না, 100কে নিব না। 100 বাদে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা নিচে নিব, 120। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো যে নিচে কাকে নিব। 100কে কখনোই নিব না, 100 বাদে যেটা থাকবে সেটাকে নিচে নিব। এরকম টাইপের সব প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 0.04 আর 0.16 এর মধ্য সমানুপাতি। দেখো মধ্য সমানুপাতি বের করার নিয়ম, আমরা এই দুটো সংখ্যাকে গুণ করব। 0.04 আর 0.16 গুণ করব, গুণ করে রুট। তাহলে আমাদের ডিরেক্ট মধ্য সমানুপাতি বের হয়ে যাবে। তো সবার প্রথমে তো গুণটা করব। আচ্ছা, গুণ করার সময় দশমিকগুলো ভুলে যাব। 4 আর 16 গুণ করব। 4 16 64 হয়। দেখো এখানে 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক, তাহলে টোটাল 4 ঘর। কিন্তু এখানে আমাদের 2 ঘরই শুধু আছে, তাহলে এটাকে 4 ঘর বানাবো কিভাবে? সামনে দুটো শূন্য নিব, 4 ঘর, তার আগে দশমিক। আর রুট কিন্তু আছেই। এইবার দেখো রুটের বাইরে যখন বের করব, আবার সেম দশমিক ভুলে যাও। 64 রুট কত? 8। এবার দেখো কয় ঘর আগে দশমিক? 2 আর 2 4 ঘর। 4 ঘর আগে দশমিক থাকলে রুটের বাইরে সেটা অর্ধেক হয়ে যায়, মানে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে। তাহলে দূর্ঘ বানাতে গেলে 8-এর আগে একটা শূন্য, তার সামনে দশমিক, মানে 0.08। এটা আমাদের আনসার, এটা অপশন বিতে আছে। নেক্সট প্রশ্ন বলছে একটা 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ আর জলের অনুপাত 4:3। তার মানে কি? মিল্ক আর ওয়াটার। এখানে দেখো বলছে 4:3, এই অনুপাতে কিন্তু দুধ আর জল আছে, ঠিক আছে? আর এটার কিন্তু টোটাল ভ্যালু 35। হ্যাঁ, এই অনুপাতটা টোটাল ভ্যালু কিন্তু 35। তারপর বলছে ওই মিশ্রণে কত লিটার জল মেশাবো যাতে মিশ্রণটিতে এখন 60% জল থাকে। দেখো 60% জল মানে কি? জল 60, তাহলে বাকি 40% কি? এটা কিন্তু দুধ, ঠিক আছে? তাহলে আমরা জলের এখানে 60 লিখবো। দেখো জলের এখানে 60 আর দুধের এখানে বাকি 40%। এটা যদি কেটে নিই 2:3 হয়ে যাবে। তার মানে প্রথমে অনুপাতটা ছিল 4:3, পরে হয়ে গেল 2:3। কেন হলো? কারণ আমরা জল এক্সট্রা করে মেশালাম। আচ্ছা তুমি বলো, কোনো একটা মিশ্রণের মধ্যে প্রথমে তো কিছু পরিমাণ দুধ আর জল আছে, আমি এখানে আরো যদি জল মেশাই তাহলে জলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রথমে 3 লিটার জল ছিল, পরে কিন্তু 3 লিটার থাকবে না, বেশি হয়ে যাবে। কিন্তু দুধের পরিমাণটা সেম থাকবে। তাহলে আমাদের কাজ এই দুধের পরিমাণটাকে সেম করা। কিন্তু দেখো প্রথমে আছে 4, পরে আছে 2, সেম কি আছে? নাই। তার মানে আমরা এই নিচের অনুপাতটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে আমি যদি ভালো করে লিখি, প্রথমে দুধ আর জলের অনুপাত ছিল 4:3, তারপর 2 দিয়ে গুণ করার পর অনুপাতটা কত হয়ে গেল? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তার মানে দুধ প্রথমে 4 ছিল, 4ই থাকলো, কিন্তু জল ছিল 3, হয়ে গেল 6। তাহলে কতটা জল মেশালাম? 3 লিটার জল মেশালাম। কিন্তু এই 3-এর আমাকে অ্যাকচুয়াল ভ্যালু বের করতে লাগবে, এটা তো আনুপাতিক ভ্যালু। হ্যাঁ, দেখো এই প্রথমে যে অনুপাতটা ছিল এটা কিন্তু টোটাল ছিল 35 লিটার, ঠিক আছে? তার মানে আর আমরা এখানে দেখছি 4 আর 3-এ 7 লিটার হচ্ছে টোটাল। তার মানে 7-এর ভ্যালু কত? 7-এর ভ্যালু কিন্তু 35।
তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? একের ভ্যালু হয়ে যাবে 5। তাহলে তিনের ভ্যালু কত হয়ে যাবে? তিনের ভ্যালু হয়ে যাবে 3 5 15 লিটার। তার মানে আমরা 15 লিটার জল মিশিয়েছি পরে। তাহলে আনসার হবে অপশন ডি। এটাকে তোমরা এক্সরেও করতে পারো, অনেকে এক্সরে করে। দেখো এক্সরে যদি আমি করতে চাই, তাহলে বলছে প্রথমে 4:3 এই অনুপাতে মিল্ক আর ওয়াটার ছিল, দুধ আর জল। এটা টোটাল তো 7, আর এখানে বলছে টোটাল 35। তাহলে 7 মানে 35, তাহলে 1 মানে 5, আর এই 4 মানে হয়ে যাবে 20, আর 3 মানে 15। ঠিক আছে, তার মানে এবার এইভাবে লিখব, উপরে 20 লিটার আমাদের দুধ আর নিচে 15 লিটার জল। নিচে কিন্তু জল লিখলাম, হ্যাঁ, জলটা নিচে, আর উপরে দুধের পরিমাণটা। এবার কি বলছে, ওই মিশ্রণে কত লিটার জল মেশাবো। দেখো নিচে আমাদের জল আছে 15 লিটার, আমি ধরলাম এর সাথে আরো x লিটার জল মেশালাম, তাহলে এখন জলের পরিমাণ হয়ে গেলো 15 প্লাস x। এটা সমান সমান কি হয়ে যাবে, নতুন অনুপাতটাতে 60% জল থাকবে, তাহলে জল 60, জল কিন্তু নিচের পার্টটা জল, তাহলে নিচে লিখবো 60, আর বাকিটা দুধ, বাকি মানে 40। ঠিক আছে, এবার এটা আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। এটা যদি আমি একটু ক্যালকুলেশন করতে চাই, উপরে আসবে 2 আর 3, 2 দিয়ে 20 কাটলে 10, তাহলে কোনাকুনি গুণ করলে একদিকে থাকলো 15 প্লাস এক্স সমান সমান 30, তাহলে এক্স সমান সমান 30-এর থেকে 15 বিয়োগ করলে 15। এইভাবে অনেকে করে, তার মানে আমরা 15 লিটার জল মিশালাম। চলো পরের প্রশ্ন, এটা মিশ্রণের প্রশ্ন দিছে। বলছে 2.04 এই দামের প্রতি কেজি গমের সাথে প্রতি কেজি 2.88 দামের গম কি অনুপাতে মেশাবো যাতে মিশ্রিত গমের দাম এত হবে। এটা একদমই সোজা। প্রথম গমের দামটা কত? 1 কেজির দাম। আচ্ছা দেখো এটা কিন্তু টাকাতে আছে, হ্যাঁ, অনেকেরই দশমিকের সমস্যা হয়, তোমরা একটা কাজ করো, টাকা থেকে এটাকে পয়সায় নিয়ে আসো। তাহলে 2.40 টাকা মানে 204 পয়সা, আর এখানে 2.88 টাকা, 2 টাকা 88 পয়সা, তার মানে 288 পয়সা। আর মাঝখানে কি লিখবো, এই যে মিশ্রণের দামটা মাঝখানে 2 টাকা 52 মানে 252। এবার আমি যদি কোনাকুনি বিয়োগ করি, এইদিকে কোনাকুনি বিয়োগ করলে কত হয়ে যাবে, কত হলো, ভুল করলাম না, ঠিক আছে, 6 আর 3 36, আর এইদিকে যদি কোনাকুনি বিয়োগ করি কত হয়ে যাবে, 48 আর 4 52। আমরা একটু কাটাকুটি করে নিই, কিছু একটা ভুল হলো মনে হয়, এখানে 48 হবে। ঠিক আছে, কত দিয়ে কাটা যাবে, 12 দিয়ে, 3 12 36, 4 12 48, তার মানে এই অনুপাতে কিন্তু আমরা গম দুটা মিশিয়েছি 3:4। এটা আমাদের আনসার অপশন ডি। পরের প্রশ্ন বলছে 1056 এর সাথে কোন সংখ্যা যোগ করব যাতে যোগফল 23 দ্বারা ভাগছে। তাহলে আমাদের কাজ কি, আমরা 23 দিয়ে এই 1056টাকে ভাগ করব। দেখো কতবার যাবে, প্রথমে 4 বার যাবে, 3 4 12, 9, 3 1 6। এইবার দেখো, হ্যাঁ, যেহেতু আমাদের এর সাথে কিছু একটা যোগ করতে বলছে, মানে এর থেকে বড় সংখ্যাটা হবে কিন্তু, হ্যাঁ, কিছু একটা যোগ করব। তার মানে আমাকে এখানে লাস্টের স্টেপে এখানে এমন সংখ্যা নিব যাতে 136-এর থেকে বেশি হয়, বড় হয়, এটা একটু মনে রাখতে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি 5 বার দিই, 3 5 15, 5 2 10, একে 11, 136-এর থেকে ছোট হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা 6 বার দিব, 3 6 18, 6 2 12, একে 13, 138, এটা হয়ে গেল বড়, 6 বার দিব আমরা, 138। বলো 36টা 38 হয়ে গেল, তার মানে কত যোগ করতে লাগবে, 36কে 38 বানাতে গেলে কত যোগ করতে লাগবে, 2 যোগ করতে লাগবে। তাহলে এটাই আমাদের আনসার। তার মানে এই যে 1056 যে আমাদের আছে, এর সাথে আমি 2 যদি যোগ করি, যেই সংখ্যাটা পাবো মানে 1058, এই সংখ্যাটা পুরোপুরি 23 দিয়ে ভাগ যাবে পুরোপুরি। ঠিক আছে, তাহলে কত যোগ করতে হবে, 2। অপশন সি আমাদের আনসার, 2 যোগ করতে হবে। 6 নম্বর প্রশ্ন বলছে একটা ক্রিকেটার তার 11তম ইনিংসে 100 রান করে রানের গড় 5 বৃদ্ধি পেল, 11তম ইনিংসের পর রানের গড়। ঠিক আছে, দেখো টোটাল 11টা ইনিংস খেলছে,
আর গড় আগের থেকে 5 করে কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে 5 করে যদি গড় বাড়ে 11টা ইনিংসে, তার মানে 55 রান বেশি হলো। কার থেকে বেশি হলো? আগের যে গড় ছিল, আমি কি বললাম, আগের যে গড় ছিল না, আচ্ছা আগের গড় মানে 10টা ম্যাচের গড়, 10টা ম্যাচের গড়, তার সাথে আমি 55 রান এক্সট্রা করলাম, এইটা টোটাল হয়ে গেল আমার 100 রানের সময়। তার মানে 10টা ইনিংস অব্দি গড় কত? 55 দিকে নিয়ে গেলে 45 হয়ে যাবে। এই 45 কি? এটা কিন্তু আগের গড়। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আমি এই যে 100 রান যে করছি না, আমি এই যে 100 রান যে করছি, এই রানের মধ্যে আমার আগের যেটা গড় রান সেটা আমি তো করছি, তার সাথে আমি এক্সট্রা কিছু রান করছি। আমরা হিসাব করে দেখলাম যে এক্সট্রা রানটা হচ্ছে 55। তাহলে প্রথমের গড় কত? 100 থেকে 55 বাদ দিলে 45। তাহলে এই যে 45, এটা কিন্তু 10টা ম্যাচ অবধি, 10টা ম্যাচ অবধি কিন্তু আমার রানের গড় ছিল 45। কিন্তু আমাকে বের করতে বলছে 11তম ইনিংসের পর গড় কত। আচ্ছা 10টা ম্যাচের পর গড় আমার 5 করে বেড়ে গেল, তাহলে 45 গড় ছিল, এখন 5 গড় বেড়ে গেল, তার মানে এখন আমার গড় হচ্ছে 50। এটা আমাদের আনসার, অপশন সি। এই জিনিসটা অনেকেই একটু বুঝতে সমস্যা হয়, একটু দেখবা ভালো করে, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, সরি প্রথম 10টা। দেখো অ্যাকচুয়ালি আমাকে বের করতে বলছে এই যে প্রথম 10টা সংখ্যা মানে 1, 2, 3, এরকম করতে করতে 10 অব্দি, এদের আমাকে বর্গের গড় বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, আমরা বর্গের সমষ্টি কিন্তু বের করতে পারবো, বর্গের সমষ্টি কিন্তু আমরা বের করতে পারবো। এর একটা সূত্র আছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n+1 বাই 6। এর আগেও লিখিয়েছিলাম সূত্রটা। তাহলে আমি যদি এখানে n এর ভ্যালু যদি 10 বসাই, n মানে কিন্তু 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 ইন্টু 10 দুগুণে 20 যোগ 1 মানে 21 বাই 6। এটা কিন্তু আমার হয়ে গেল সমষ্টি। তার মানে কত? 3 দুগুণে 6, 3 সাতা 21, 5 মানে 5 সাতা 35, 385। এটা কিন্তু হয়ে গেল সমষ্টি, ঠিক আছে? কিন্তু আমাকে বের করতে বলছে গড়। আচ্ছা কয়টা সংখ্যার গড় এটা? 38, কত 385, 10টা সংখ্যার গড়। তাহলে আমি যদি 385-কে 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার গড় বের হয়ে গেল, তাই না? 385 এটা সমষ্টি, মানে 10টা সংখ্যা যোগ করলে 385 হবে। তাহলে গড় বের করতে গেলে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ মানে 38.5, এক ঘর আগে দশমিক। এটা আমাদের আনসার, অপশন ডি। ই ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। বলছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। আচ্ছা এই 2:1 যে অনুপাতটা, এই অনুপাতটা কখন? আজকের না কিন্তু, 5 বছর আগের। আর এই যে টোটাল 100 বছর, এটা কখন? এটা আবার আজকের বর্তমান। তাহলে বলতো আজকে বা এ আর বি এর দুইজনের টোটাল বয়স 100, তাহলে 5 বছর আগে দুজনেরই 5 করে কম ছিল, মানে 10 কম ছিল। তার মানে আজকের থেকে 5 বছর আগে দুজনের টোটাল ছিল 90, আর তখন অনুপাত কত ছিল? 2:1। তাহলে অনুপাত হিসেবে আমরা দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে 3, কিন্তু অ্যাকচুয়াল টোটাল ছিল 90। তাহলে 3-এর ভ্যালু 90, 1-এর ভ্যালু 30, তার মানে 2-এর ভ্যালু, হয়ে গেল 60, আর 1-এর ভ্যালু 30। তাহলে এই যে বয়সগুলা এ আর বি এর, এগুলো কখনকার বয়স? এগুলো কিন্তু আজকের থেকে 5 বছর আগের বয়স, 5 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কত হবে? 5 করে যোগ করে দাও, এর সাথেও 5 যোগ, এর সাথেও 5 যোগ, তার মানে এর বয়স 65, বি এর বয়স 35। এগুলো হচ্ছে বর্তমান বয়স। কিন্তু আমাকে বের করতে বলছে কি 10 বছর পর, আজকের থেকে 10 বছর পর। তাহলে আরো 10 করে যোগ করে দাও, 75 আর 45। তাহলে 10 বছর পর কিন্তু এই বয়সটা হবে দুইজনের, 75, 45। অপশন এ আমাদের আনসার। যদি বলতো বর্তমান বয়স কত, তখন কিন্তু 65 আর 35 হয়ে যেত। ঠিক, আশা করি বোঝাতে পারলাম সবাইকে। পরের প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় আসে।
দেখো, এই প্রশ্নটা সলভ করার আগে একটা ছোট্ট কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আমি যদি বলি যে 5 পূর্ণ 2/3, এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, 5 + 2/3। ঠিক আছে, ব্যাপারটা সেম, কিন্তু এই জিনিসটা দুটো কিন্তু সেম জিনিস। ঠিক আছে, তাহলে দেখো তো এই পার্টটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে 9 9 9 +1/7। আর এই পার্টটাকে কিভাবে লিখতে পারি, +9 9 9 +2/7। এইভাবে আমরা কিন্তু সবগুলোকে লিখতে পারবো। ঠিক আছে, এইবার দেখো তো এই যে 9 9 গুলো আমরা আলাদা করে যোগ করতে পারবো না? পারবো। আর এই বাকি ভগ্নাংশগুলোকে আলাদা করে যোগ করবো। ঠিক আছে, তাহলে এবার আমরা ডিরেক্ট চলে আসি। দেখো, এই 9 9 9 9 9 9 এগুলোকে যোগ করতে লাগবে, সেম জিনিস কয়বার আছে? 6বার আছে। তার মানে আমরা এই 9 9 9 কে 6 দিয়ে গুণ করব। 6বার যোগ করা আর 6 দিয়ে গুণ করা সেম জিনিস। এটা আসলো প্লাস। এইবার আমরা এই যে ভগ্নাংশগুলোকে যোগ করব, 1/7, 2/7, 3/7। দেখো, প্রত্যেকটার নিচে 7 আছে, তার মানে নিচে আমাদের 7 লিখতে হবে, যেহেতু প্রত্যেকটার নিচে সেম জিনিস আছে, 7 7। আর উপরে যেহেতু নিচে সেম, তাহলে শুধু উপরে গুলো যোগ করলেই হবে, মানে উপরে আমাদের 1 2 এরকম করে যোগ করতে হবে। ঠিক, তাহলে দেখো কি হবে, এটা আমি যদি গুণ করি, 600 থেকে 6 কম, সরি 6000 থেকে 6 কম, মানে 5994, প্লাস উপরে দেখো এই পার্টটা, উপরে দেখো হয়ে যাবে 21, উপরে যোগ করলে হয়ে যাবে 21। আর 7 দিয়ে 21 কাটলে 3 থাকবে, তার মানে এর সাথে জাস্ট 3 যোগ করতে লাগবে। তাহলে আনসার কত? 5997। এটা আমাদের আনসার, অপশন বি, 5997। পরের প্রশ্ন বলছে, রিনা একটা সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে, সরল সুদ কিন্তু, হ্যাঁ, কিছু বছরের জন্য ঋণ নেয়। তাহলে এখানে আসল কিন্তু দেওয়া আছে 1200 টাকা, যেই টাকাটাও ধার নিয়েছে। বলছে যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে তার সমান। কি কি জিনিস সমান এখানে বলো তো? সুদের হার মানে আর, আর কি সমান? যত বছরের জন্য ঋণ নিয়েছে মানে সময়টা, টাইম, এই দুটো কিন্তু সমান। আচ্ছা, যেহেতু আর আর টাইম সমান, আমি এই দুটাকেই ধরলাম এক্স। আর মানেও এক্স, টি মানেও এক্স। ঠিক আছে, আর কি দেওয়া আছে? যদি সে 432 টাকা সুদ হিসেবে পরিশোধ করে, তাহলে এটা কিন্তু সুদ, ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? 432। এই ভ্যালুগুলোকে যদি আমি সূত্রের মধ্যে বসাই, সূত্র আমাদের কি বলে? আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আই মানে 432 সমান পি মানে 1200 ইন্টু, দেখো আর মানে কি? আর মানে কিন্তু আমি এক্স ধরছি, এক্স ইন্টু টি মানে কি? টি মানেও কিন্তু এক্স, তাহলে টি মানেও এক্স বাই 100। 2 0 2 0 কেটে গেল, 12 দিয়ে কাটি, 3 12 36, 6 12 72। তাহলে এইদিকে থাকলো 36, এইদিকে থাকলো দেখো দুইটা এক্স, কিন্তু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তার মানে এক্স মানে কত হয়ে যাবে? 6। তাহলে যদি আমাকে বলে সুদের হার কত, তাহলে আমরা বলবো 6%। আর যদি বলে সময় কত, বলবো 6 বছর। তাহলে আমাদের আনসার কিন্তু 6%, সুদের হার বের করতে বলছে, অপশন এ। পরের প্রশ্ন বলছে, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত এত। ঠিক আছে, দেখো 2 বছরের সরল সুদ যদি 8400 টাকা হয়, তাহলে আমি বলতে পারি আচ্ছা, সরল সুদ কিন্তু প্রতি বছরই সমান হয়, তাহলে প্রত্যেক বছর কত টাকা করে সরল সুদ পাবে? অর্ধেক করে দেবো, 4200 করে পাবে, তাই কি না? তার মানে প্রথম বছরের সরল সুদ 4200, দ্বিতীয় বছরের সরল সুদও 4200। আর বলছে চক্রবৃদ্ধি সুদ 8652। তাহলে বলো তো পার্থক্য কত? 8652 থেকে 8400 বিয়োগ করতে লাগবে। ঠিক আছে, 252। এটা কি? এটা কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। দেখো, পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? এই যে, মানে আমি ধরো কিছু টাকা ব্যাংকে জমা রাখলাম, ঠিক আছে, এর উপর প্রথম বছর আমি সুদ পেলাম 4200 টাকা, সরল সুদ। ঠিক আছে, এবার দ্বিতীয় বছর সরল সুদের হিসেবে তো 4200 টাকা পেলাম এই আসলের উপর, আর এই যে 4200 টাকা প্রথম বছরে ছিল, তার উপর আমি আরেকটা ইন্টারেস্ট পাবো,
সেই ইন্টারেস্টটাই কিন্তু 252 টাকা বলছে, এই ইন্টারেস্টটাই কিন্তু 252। আর এই টাকাটা আমি কোন টাকার জন্য পাচ্ছি? এই যে প্রথম বছর যেটা সুদ হিসেবে পেয়েছি, এই সুদের সুদ হচ্ছে 252। ঠিক আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে আমি 252 টাকা ইন্টারেস্ট হিসেবে পেলাম 4200 টাকাতে। তাহলে 100 টাকাতে কত ইন্টারেস্ট পাবো? এটাকেই তো রেট অফ ইন্টারেস্ট বলে। তো 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, 42 দিয়ে কাটলে ডিরেক্ট মনে হয় 6 দুগুণা 12, 6 হয়ে যাচ্ছে ডিরেক্ট। তার মানে সুদের হার কিন্তু 6%। অপশন ডি আমাদের আনসার। পরের প্রশ্ন বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর। আচ্ছা, সংখ্যাগুলো কেমন? ক্রমিক আবার জোড়া সংখ্যা, মানে 4 6 এরকম, 8 10 এরকম পরপর কিন্তু জোড়া সংখ্যা। ঠিক আছে, বলো তো এদের মধ্যে ডিফারেন্স কত? 2 করে কিন্তু, মানে প্রথমটার সাথে 2 যোগ করলে পরেরটা পাবো, প্রথমটার সাথে 2 যোগ করলে পরেরটা পাবো। তাহলে আমি ধরতে পারি যে একটা সংখ্যা যদি এক্স হয়, আরেকটা সংখ্যা কত হবে? প্রথমের সাথে 2 যোগ করে পাবো আরেকটা সংখ্যা। তাহলে একটা সংখ্যা ধরলাম এক্স, আর একটা সংখ্যা হয়ে গেলো x+2। এদের বর্গের পার্থক্য বলছে, বর্গের অন্তর 84। তাহলে পরেরটা যেহেতু বড়, আমি প্রথমে পরের প্রশ্ন, পরের সংখ্যাটাকে নিলাম, এটার বর্গ করব আর প্রথমেরটার বর্গ করব, এদের অন্তর, অন্তর মানে বিয়োগফল, এটা কত হবে? 84 হবে। এটা আমি একটু যদি ক্যালকুলেশন করি, দেখো এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমি ভাঙাতে চাই, এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি মানে 2, আর মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা থাকবে, সমান সমান 84। দেখো এই এক্স স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি পড়ে থাকলো এখানে? 4x প্লাস 2 এর স্কোয়ার মানে 4 সমান সমান 84। তাহলে 4x মানে কত হয়ে যাবে? এই 4টাকে এইদিকে পাঠালে বিয়োগ হয়ে যাবে 80। তাহলে x মানে কত? 20। তাহলে x এর ভ্যালু কিন্তু হয়ে গেল 20। তার মানে সংখ্যা দুটা কি কি? আমি তো সংখ্যা দুটাকে ধরছিলাম, একটা x আর একটা x+2। তার মানে x মানে তো 20, তাহলে একটা সংখ্যা হয়ে গেল 20, আর একটা সংখ্যা x+2 মানে 22। আমাকে বের করতে বলছে সংখ্যাগুলোর যোগফল, তাহলে যোগফল কত হবে? 42। এটা আমাদের আনসার, অপশন বি। 13 নম্বর প্রশ্ন বলছে একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করে যত লাভ হয়, 1492 টাকায় বিক্রি করে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। দেখো, তার মানে আমি যদি 1754 টাকায় জিনিসটাকে বেচি, যত আমার লাভ হয়, 1492 টাকায় বেচলে তত টাকায় ক্ষতি হবে। তাহলে কেনা দামটা আমার কত হবে? কেনা দামটা কিন্তু এই 1754 আর 1492 এর একদম মাঝামাঝি দাম হবে। ঠিক আছে, তার মানে আমাকে করতে হবে কি, একদম মাঝের ভ্যালুটা বের করার জন্য এই দুটাকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করব, মানে গড় বের করব। ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে এরকম টাইপের প্রশ্ন আমাদের যখনই বলবে, জাস্ট বিক্রয় মূল্য দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে যোগ করি, উপরে হয়ে যাবে 6, 9 5 14, 7 4 11 12, আর 3/2, ভাগ করলে 1623। তাহলে এটা হচ্ছে আমাদের কেনা দাম, অপশন সি। পরের প্রশ্ন বলছে 710 টাকায় এবিসি কে ভাগ করে দিলাম। ঠিক আছে, কিভাবে ভাগ করলাম? দেখো, যে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এক্স ধরে করবো, সুবিধা হবে। কি বের করতে বলছে? বলছে দেখো, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে আমি যদি ধরি যে বি পেলো এক্স টাকা, এ তাহলে 40 বেশি পাবে, মানে এক্স এর সাথে 40 যোগ করতে লাগবে, যেটা হবে সেটা এ পাবে। তাহলে এর টাকা x+40, তাহলে বি এর টাকা এক্স। এবার কি বলছে? সি এ এর থেকে 30 টাকা বেশি পায়। সি কার থেকে বেশি পাবে? এ এর থেকে। কত? 30 বেশি। তার মানে এ এর টাকাটার সাথে যদি আমি 30 যোগ করে দিই, এ এর টাকা তো x+40, এর সাথে আরো 30 যোগ করে দেবো, এটা হয়ে গেল সি এর টাকা। ঠিক আছে, আবার এই তিনটা টাকাকে আমি যদি যোগ করি, টোটাল কত টাকা ভাগ করে দিয়েছিলাম? 710।
তার মানে এদেরকে যদি আমি যোগ করি তাহলে টোটাল আমি কত পাবো? এই 3টা টাকাকে যদি আমি যোগ করি টোটাল আমি কিন্তু পেয়ে যাব 710। তাহলে আমি এই সমীকরণ থেকে এক্স এর ভ্যালু অনায়াসে বের করতে পারবো। এক্স এক্স এক্স, 3টা এক্স মানে 3x, প্লাস এখানে 40 40 80 30 110 সমান সমান 710। তাহলে 3x সমান সমান এই 110কে এদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে 600। 3 দিয়ে 600 কাটলে 200। তাহলে x মানে কত? x মানে কিন্তু 200। আমাকে বের করতে বলছে সি কত টাকা পাবে। দেখো সি এর টাকা এটা না, তাহলে x মানে যদি 200 হয় তার মানে 200 প্লাস এদিকে 40 আরো 30 মানে 270। এটা কিন্তু সি এর টাকা হয়ে গেল। অপশন ডি আমাদের আনসার। এটাকে অপশনের সাহায্য করা যায়, অপশনের থেকে এইভাবে করলেই সময় মনে কম লাগবে। পরের প্রশ্ন দেখি, বলছে নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 অংশ বেগ নিয়ে চললে একটা ট্রেন 10 মিনিট দেরিতে পৌঁছায়। ঠিক আছে, দেখো তার মানে একটা হচ্ছে স্বাভাবিক বেগ মানে নর্মাল স্পিড, আর একটা ও যে স্পিডে চলছে। 5/6 মানে আমার যদি নর্মাল বেগ হয় 6 কিলোমিটার/ঘন্টা, আমি কিন্তু 5 কিলোমিটার/ঘন্টা বেগে চলছি স্পিড। আমি যদি 6 স্পিডে চলতে পারি কিন্তু আমি 6 স্পিডে চলছি না, আমি এর 5/6 অংশ মানে 5 স্পিডে চলছি। ঠিক আছে, তাহলে টাইমের রেশিও কি হয়ে যাবে? ব্যস্ত হয়ে যাবে, মানে 5:6 হয়ে যাবে। তার মানে আমি নর্মাল স্পিডে চললে যেই রাস্তাটা আমি 5 মিনিটে যেতে পারি, আমি একটু স্লো চলছি সেজন্য সেই রাস্তাটা আমার 6 মিনিট লাগছে। তাহলে কত মিনিট দেরি হলো? 1 মিনিট দেরি হলো আমার। এখানে বলছে 10 মিনিট দেরি হচ্ছে, তাহলে একের ভ্যালু 10 মিনিট। আর আমাকে বের করতে বলছে কি, যদি যদি ট্রেনটি স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে কত সময় লাগতো। তাহলে বলো তো স্বাভাবিক গতিতে চললে আমার কত সময় লাগার কথা? এই যে 5 সময় লাগার কথা। তার মানে এই 5-এর ভ্যালু আমাকে বের করতে বলছে। 1 মানে 10 হলে 5 মানে 50 মিনিট। তার মানে অপশন ডি আমাদের আনসার, 50 মিনিট। পরের প্রশ্ন বলছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2, 4, 6, 8, 10 ও 12 সেকেন্ড ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? দেখো এই যে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, এত সেকেন্ড পর পর ঘন্টাগুলো বাজে। তাহলে ঘন্টাগুলা এখন যদি একসাথে বাজে, ওরা আবার কতক্ষণ পর একসাথে বাজবে বলতো? এই সংখ্যাগুলোর লসাগু বের করবো। লসাগু যত আসবে না ততক্ষণ পর পর ওরা একসাথে বাজতে থাকে। তাহলে আমরা লসাগু বের করি। 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে, 1, 3, 2, 5, 3, 3 দিয়ে যাচ্ছে, এটাও থাকবে না, 2 থাকবে, 5 থাকবে। তার মানে 2 দুগুণে 4, 3 চারা 12 আর 10 120। তার মানে কি এই যে 6টা ঘন্টা আছে, এই 6টা ঘন্টা 120 সেকেন্ড পর পর বাঁচবে। এগুলা যেহেতু সেকেন্ড ছিল তার জন্য কিন্তু লসাগুটাও সেকেন্ড হবে। এটাকে আমরা মিনিটে নিয়ে আসি, সেকেন্ড থেকে মিনিটে আনতে গেলে 60 দিয়ে ভাগ, তার মানে 2 মিনিট। 60 সেকেন্ড মানে 2 মিনিট। তার মানে কি 6টা ঘন্টা 2 মিনিট পর পর বাঁচতে থাকবে। এখন একসাথে বাঁচলো, আবার 2 মিনিট পর আবার একসাথে বাঁচবে, আবার 2 মিনিট পর আবার একসাথে বাঁচবে, 2 মিনিট পর পর। ঠিক আছে, আমাকে বের করতে বলছে যে 30 মিনিটে তারা কতবার একসাথে বাঁচবে। 30 মিনিটে, তাহলে আমি কি করব? এই 2 দিয়ে 30কে ভাগ করে দেবো। 2 দিয়ে 30কে ভাগ করব, 15 হচ্ছে। তার মানে 15 বার বাজার কথা, কিন্তু অ্যাকচুয়ালি 15 আনসার না, এর সাথে 1 যোগ করতে হয় সবসময়। হ্যাঁ, মনে রাখতে হবে। 16 বার বাজবে একসাথে। 30 মিনিটে 16 বার বাজবে, 15 বার না কিন্তু। হ্যাঁ, ভাগফল যেটা আসবে তার সাথে 1 যোগ করবো সবসময়। কেন যোগ করছি দেখো, আমি যদি এখানে বলি 2 আর 2 4 মিনিট, 4 মিনিটে কয়বার বাঁচলো? আমি যদি বলি যে 4 মিনিটে কয়বার বাঁচবে, যেহেতু 2 মিনিট করে বাজছে, 4 মিলে গেল, তাহলে কি 2 বার বাজবে 4 মিনিটে? কিন্তু দেখো তো এখানে একবার বাজা শুরু হয়েছে, 2 মিনিট পর আরেকবার বাঁচলো, 2 মিনিট পর আরেকবার বাঁচলো, 3 বার বাঁচলো না? 1 বার, 2 বার, 3 বার। তার মানে এই 2 এর সাথে 1 যোগ করতে লাগবে। ঠিক আছে,
এইভাবেই 15 বার বাজবে না, একবার বেশি বাজবে, মানে 16 বার। মানে অ্যাকচুয়ালি আমাদের এই যে শুরুর বাজনাটাও কাউন্ট করতে হচ্ছে, তার জন্য এক যোগ করতে হচ্ছে 16। তাহলে অপশন সি আমাদের আনসার। ঠিক আছে। আর আমাদের যদি বলতো যে হচ্ছে কতক্ষণ পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে, তাহলে 2 মিনিট পর একসাথে বাজবে। নেক্সট বলছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখলো যে একটা ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করলো। আচ্ছা, কাকে অতিক্রম করলো? প্ল্যাটফর্মটাকে না, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করলো। ব্যক্তিটাকে অতিক্রম করলো, কিন্তু প্ল্যাটফর্মটাকে না। তাতে সময় লাগলো 15 সেকেন্ড। আর বলছে ট্রেনটার গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হলে ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে একটা ট্রেন যখন একটা লোককে অতিক্রম করে, তখন ডিস্টেন্স মানে ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে ডিস্টেন্স হয়ে যায়। আচ্ছা, ডিস্টেন্স বের করার সূত্র কি? স্পিড ইন্টু টাইম। ট্রেনটার স্পিড কত ছিল? 60, কিন্তু এটা কিলোমিটার/ঘন্টা ছিল। এটাকে মিটার/সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে গুণ করব, তার সাথে টাইম গুণ করব। টাইম কয় সেকেন্ড লাগছে? 15 সেকেন্ড। তাহলে একটু কাটাকাটি করে নিই। 3 × 5 = 15, সরি 3 দিয়ে যাবে, 5, 3 × 6 = 18, 6 × 10 = 60। তার মানে 5×5 = 25, 250 মিটার। এই যে ডিস্টেন্স, এটা কিসের ডিস্টেন্স? এটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য। যেহেতু ট্রেনটা শুধু একটা ব্যক্তিকে, একটা লোককে অতিক্রম করলো, তাহলে ডিস্টেন্স মানে ট্রেনের দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার। অপশন বি আমাদের আনসার। পরের প্রশ্ন বলছে স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে। ঠিক আছে। আর স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে 1.5 গুণ বেশি সময় লাগে। আচ্ছা, দেখো, অনুকূল আর প্রতিকূল, এটার আমরা রেশিও বের করব। প্রথমে কিসের রেশিও বের হবে? এগুলো কিন্তু সময়, টাইমের রেশিও। অনুকূলে আমি যখন কোনো দূরত্ব যাচ্ছি, আমার 6 ঘন্টা লাগছে, তাহলে অনুকূলে যেতে সময় লাগতেছে 6 ঘন্টা। আর প্রতিকূলে 1.5 গুণ সময়, 1.5 গুণ, আচ্ছা 6-এর 1.5 গুণ, 6কে আমি যদি 1.5 দিয়ে গুণ করি 9 হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে প্রতিকূলে যেতে 9 ঘন্টা সময় লাগছে। একটু যদি ছোট করে নিই, 3 দিয়ে কাটলে 2 আর 3। তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে? স্পিডের রেশিও কিন্তু অপোজিট হয়ে যাবে, ব্যস্ত। তার মানে 3 আর 2 স্পিডের রেশিও। এবার দেখো, তার মানে অনুকূলের বেগ হচ্ছে আমার 3 আমাদের হিসাবে, আর প্রতিকূলের বেগ হচ্ছে 2। তাহলে এই হিসাবে আমরা নৌকার বেগ বের করতে পারবো। নৌকার বেগ বের করতে হলে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তার মানে 5/2। এটা নৌকার বেগ। আর স্রোতের বেগ বের করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। অনুকূল প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 1/2। আচ্ছা দেখো তো, একটা ভ্যালু মনে হয় দেওয়া আছে। কোন ভ্যালুটা দেওয়া আছে? বলছে যদি স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা হয়। স্রোতের বেগটা দেওয়া আছে কিন্তু 2, তবে আমাদের হিসেবে স্রোতের বেগ কত? স্রোতের বেগ আমাদের হিসেবে কিন্তু 1/2। তাহলে এই 1/2 এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 2 কিলোমিটার/ঘন্টা। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে? হাফের ভ্যালু 2 হলে 1-এর ভ্যালু 4 হয়ে যাবে। আর আমাকে বের করতে বলছে কি, স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত দূরত্ব যাবে। আচ্ছা, স্থির জলে মানেই কিন্তু নৌকাটার দূরত্ব, মানে নৌকার বেগ। স্থির জলে ওই ব্যক্তির বেগ মানে নৌকার বেগ। তাহলে আমাদের নৌকার বেগ আমাদের হিসেবে 5/2। এই 5/2 এর অ্যাকচুয়াল ভ্যালু আমাকে বের করতে বলছে। তাহলে 1-এর ভ্যালু 4 হলে 5/2 এর ভ্যালু কত হবে? 4-এর সাথে গুণ হয়ে যাবে 5/2, তার মানে 10 হয়ে যাবে। 10 কিলোমিটার/ঘন্টা। তার মানে স্থির জলে নৌকাটা 1 ঘন্টাতে 10 কিলোমিটার দূরত্ব যেতে পারবে। এটাই আমাদের আনসার। অপশন সি। পরের প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 64 মিটার, আর আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 18। আচ্ছা দেখো, পরিসীমা, পরিসীমা 64 দেওয়া আছে। আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এক্স মানে আমি ধরলাম দৈর্ঘ্য, ওয়াই মানে ধরলাম প্রস্থ। তাহলে এই পরিসীমা সমান সমান দেওয়া আছে 64। আমি যদি 2 দিয়ে কেটে দিই 32। তার মানে আমি পেলাম যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 32 হবে। আবার বলছে দেখো, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 18 মিটার। আচ্ছা, অন্তর মানে কিন্তু বিয়োগফল। তার মানে আমি দৈর্ঘ্য থেকে প্রস্থ যদি বাদ দিই তাহলে 18 পাবো। এবার বলো, যদি দুইটা সংখ্যার আমাদের যোগফল দেওয়া থাকে আর যদি দুটা সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে,
এই সংখ্যা দুটোকে আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। প্রথম সংখ্যাটা বের হবে কিভাবে? 32 আর 18 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 32 18 50, 50-এর অর্ধেক 25। আর দ্বিতীয়টা বের হবে কিভাবে? 32 আর 18 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 14 7। ঠিক আছে, তার মানে আমরা দৈর্ঘ্য পেলাম 25 আর প্রস্থ পেলাম 7। আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল। আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে 25 আর 7 গুণ করলে 225, এটাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ভুল বললাম? 225 না, 175। 6 25 175। হ্যাঁ, অপশন সি আমাদের আনসার, 175। আজকের লাস্ট প্রশ্ন কি বলছে? বলছে একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি, অপর একটি কোণের মান কত হবে? একদম সোজা। প্রথম কথা, সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? এইরকম হয়। সমকোণী আমরা কেন বলি? তার একটা কোণ সমকোণ, মানে অলওয়েজ 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা তো অলওয়েজ 90 ডিগ্রি। আর আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের মান, তিনটা কোণ যদি আমি যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়। তাহলে 180-র মধ্যে এই একটা কোণে যেহেতু 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হবে? আরো 90 ডিগ্রি হবে। তাহলে বলছে এই দুইটা কোণের মধ্যে একটা কোণ 40 ডিগ্রি। এটা কোণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে এটা কোণ কত হবে? 90 মিলাতে গেলে 50 হবে না? তাহলে অপশন বি আমাদের আনসার, 50। তো আজকে এই অবধি শেষ হয়ে গেল আমাদের 20টা প্রশ্ন। ভালো করে প্র্যাকটিস করো সবাই। দেখা হবে আবার কালকে।